তোমাদের জন্য যে চ্যাপ্টারটা আমি শুরু করতে যাব সেটা হচ্ছে ক্লাস 12 ফিজিক্যাল কেমিস্ট্রির একটা অন্যতম ইম্পর্টেন্ট এবং নির্ভরযোগ্য একটা অধ্যায়, যেটা হচ্ছে সলিউশন। এই সলিউশনটা আমাদের কাছে ইম্পর্টেন্ট এই কারণে যে এইচএসসি আমাকে এখান থেকে প্রায় 5 নম্বর দেবে, প্রায় 5 নম্বর দেবে। আর যারা অল ইন্ডিয়া পরীক্ষা দিতে চাইছো বা পরীক্ষা দেবে তাদের জন্য 2 থেকে 3টে কোশ্চেন এখান থেকে পাবে। সেই জন্য এই চ্যাপ্টারটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং যে টাইমটায় আমরা ঘরের মধ্যে আছি সেই টাইমে এই চ্যাপ্টারটা আমরা যতটা পারবো পুরোপুরি তৈরি করে দিতে চেষ্টা করব। যাই হোক, কথা না বাড়িয়ে চলো পড়াশোনা করি। সর্বপ্রথম এই চ্যাপ্টারটা শুরু করার আগে চ্যাপ্টারে কি কি করতে হবে সেটা যদি আমরা ধারণা নিতে পারি তাহলে চ্যাপ্টারের 90% আমাদের পড়াশোনা হয়ে যাবে। কি কি করতে হবে সেগুলো যদি আমরা মাথার মধ্যে আনতে পারি তাহলে যখনই পড়বো তখনই কিন্তু সেই জিনিসগুলো চাপের আকারে আমাদের কাছে চলে আসবে। এখানে আমাদের মোটামুটি 4টে টপিক যদি আমরা ভালোভাবে কভার করি গোটা চ্যাপ্টার আমাদের হয়ে যাবে। যার মধ্যে প্রথমে পেয়েছে কনসেন্ট্রেশন টার্ম। সলিউশন করার সময় আমাদের কিছু কনসেন্ট্রেশন টার্ম লাগবে, যেমন নরমালিটি, মোলারিটি, মোলালিটি, ফর্মালিটি, মোল ফ্র্যাকশন। এইগুলো আমরা ক্লাস 11 এর ফার্স্ট চ্যাপ্টারে পড়েছি, যদিও আমাদের আশা করছি অনেকেই ভুলে গেছি, আমাদের অনেকে মনে নেই। 2 নম্বর তারপরে কি হেনরি ল পড়ব। তারপর হচ্ছে কলিগের প্রপার্টি, একটা স্পেশাল টাইপ প্রপার্টি যেটা আমরা ক্লাস 12 এ প্রথম দেখব। আর তার সাথে কলিগের প্রপার্টি আর একটা বিশেষ রূপ হচ্ছে ম্যাটার ফ্যাক্টর। এর মধ্যে এই দুটো 3 নম্বর আর 4 নম্বর এই দুটো থেকে প্রায় 90% কোশ্চেন কভার হয়ে যায়। 10% কোশ্চেন এখান থেকে আসে। তাহলে আমরা মূলত জোর দেবো এই দুটোর উপর, কিন্তু এই দুটো পড়তে গেলে আমাদের এই দুটোকে কভার করে যেতে হবে। আজকে আমরা যে জিনিসটা শুরু করবো সেটা হচ্ছে কনসেন্ট্রেশন বা গাঢ়ত্ব। যদি আমরা পুরোটাই এটা ক্লাস 11 এ পড়েছি, কিন্তু আমাদের এটা টোটালটা আবার ভালোভাবে পড়তে হবে, কারণ এই চ্যাপ্টারে আমাদের ম্যাথ বেশি আছে। আর ম্যাথ যখনই করতে যাবো আমাদের এই নরমালিটি, মোলারিটি, ফর্মালিটি এগুলোতে লাগবে। যাই হোক, চলো শুরু করা যাক। সর্বপ্রথম যে জিনিসটা আমরা যে সলিউশন করছি, সলিউশন জিনিসটা কি? হোয়াট ইজ সলিউশন? বা দ্রবণ আমরা বলতে কি বুঝবো? বাইরে কোনো রিলেটিভ এসেছে, তো মা বলেছে শরবত করতে বা চা করতে, আমরা কি করলাম? আমরা কি করলাম? জল নিলাম, তার মধ্যে কি সুগার, সুগার এর মধ্যে অ্যাড করলাম, দিয়ে একটা মিক্সচার তৈরি করলাম, যাকে আমরা বাংলাতে বলি শরবত। শরবত তৈরি করলাম, সেই শরবতটা কি আমি আমার রিলেটিভকে সার্ভ করলাম। তাহলে এই শরবত এর হচ্ছে ওয়ান কাইন্ড অফ সলিউশন। তাহলে সলিউশন কি হচ্ছে? দেখো, একটা ওয়াটার আর একটা সুগার। তাহলে সলিউশন মেইনলি দুটো জিনিসের মিক্সচার, মিক্সিং অফ টু কম্পোনেন্ট, ওয়ান ইজ কল্ড সলিউট এন্ড অ্যানাদার ওয়ান সলিউবেল। দ্রাব্য প্লাস দ্রাবক। তাহলে হচ্ছে দ্রবণ। দ্রবণ মিন্স হচ্ছে একটা মিক্সচার যেখানে কি থাকবে, কিছু পরিমাণ সলিউট থাকবে, আর সেই সলিউটটা কোথায় থাকবে? একটা সলভেন্টের মধ্যে বিভব থাকবে। তাহলে কি হলো? এক কথায় কি বলে, দ্রবণ কি? দ্রবণ হচ্ছে সলিউট প্লাস সলভেন্ট। এখন প্রশ্ন হচ্ছে কাকে আমরা সলভেন্ট বলি, কাকে সলভেন্ট বলি, যেটা আমরা অনেক আগে ছোটবেলা করেছি। এখানে আমাদের শুধু একটু জানলেই হবে, যার পরিমাণ কম, যার পরিমাণ কম সেটা হবে কি? দ্রাব্য বা সলিউট। সলভেন্টের পরিমাণ সবসময় কি হবে? বেশি। 2 নম্বর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, এই দ্রাবক বা সলভেন্টের যে ফিজিক্যাল স্টেট বা ফিজিক্যাল ক্যারেক্টার আছে সেটা কিন্তু একটা সলিউশনের ফিজিক্যাল ক্যারেক্টারকে নির্ধারণ করবে।
অর্থাৎ দ্রবণের যা দ্রাবকের যা ফিজিক্যাল স্টেট হবে, দ্রাবকের সেই ফিজিক্যাল স্টেট হবে। যেমন এখানে আমরা শরবত বললাম, শরবত ওয়াটারে জলের পরিমাণ প্রচুর পরিমাণ আছে, এই জলটা একটা সলভেন্ট হিসেবে কাজ করছে এবং এই সলভেন্টটাই একটা সলিউশনের কি করছে, তার ফিজিক্যাল ক্যারেক্টারটাকে নির্ভর করে তৈরি করছে, কারণ দুজনাই লিকুইড। ক্লিয়ার হলো? তাহলে সলিড কাকে বলে, সলভেন্ট কাকে বলে? যদি এই বিষয়টা আমাদের এই চ্যাপ্টারে কতটা বিষয়, কতটা ইম্পর্টেন্ট হয়, কে সলভেন্ট কে সলিড, এটা আমাদের এই চ্যাপ্টার বিশেষ মেইন বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে এই কনসেন্ট্রেশন টার্মের উপর ডিপেন্ড করছে সবকিছু। 2 নম্বর কাজ হলো, এক নম্বরে সলিড কাকে বলে আমরা জানলাম। 2 নম্বর যে জিনিসটা আমরা জানবো, আমরা এই চ্যাপ্টারটা কেন পড়ব, চ্যাপ্টারটা আমাদের কি উপকার আসে। ছোটবেলাতে একটা কথা শুনে থাকবে, কিচমিচকে জলের মধ্যে যদি দেওয়া হয় তাহলে কিচমিচটা পড়ে যাবে। আবার মিষ্টি জলের কোনো মাছকে যদি সমুদ্র জলে ফেলে দেওয়া হয় তাহলে মাছটা মারা যায়, বা সমুদ্রের জলে কোনো মাছকে যদি মিষ্টি জলে রেখে দেওয়া হয়, অর্থাৎ সমুদ্র, নদী বা পুকুরে যদি দেওয়া হয় তাহলে সেটা মাছটা মরে। কেন মাছটা মরে? এই সমস্ত কিছু আমাদের এই সলিউশন চ্যাপ্টারে আমাদের ব্যাখ্যা করবে। এছাড়া আরো অনেক কিছু আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট, আমরা যখন আমাদের শরীর খারাপ হয় আমরা যাই আমাদের সেলাইন দিতে, যে সেলাইনের ব্যবহার করি, যে সেলাইন দিতে হচ্ছে একরকম সলিউশন। সেই সলিউশন এটা এমন একটা নির্দিষ্ট অ্যামাউন্ট থাকবে, যেখানে সলিড এবং সলিউশনটা একটা অ্যামাউন্ট থাকে যেটা এন্টার করলে আমরা মারা যেতে পারি। তাহলে সলিড আর সলভেন্টের পরিমাণ কতটা হবে সেটা কিন্তু আমাদের নির্ভর করে, আমাদের নির্দিষ্ট করে জানতে হচ্ছে, আর সেটা আমাদের কে জানাচ্ছে, আমাদের এই চ্যাপ্টারটা। ক্লিয়ার হয়েছে? যদি বোঝার প্রবলেম থাকে তাহলে সে কমেন্ট করবে। এবার যাই কনসেন্ট্রেশন টার্ম। যদি বলি কনসেন্ট্রেশন জিনিসটা কি, যদি বলি কনসেন্ট্রেশন জিনিসটা কি, হোয়াট ইজ কনসেন্ট্রেশন, ডেফিনেশন কি, আমরা এই ডেফিনেশনকে মনে রাখবো না, কারণ আমরা ক্লাস 12 এ ওগুলো পড়েছি। আমরা ছোটবেলার মধ্যে এইসব জিনিস মুখস্থ করবো না। কিছু বেসিক জিনিস, বেসিক ফান্ডাকে আমাদের মাথার মধ্যে রেখে দেবো এবং তাকে নিয়ে বিভিন্ন রকম আমরা সংজ্ঞা তৈরি করবো, ডেফিনেশন তৈরি করবো। এই কনসেন্ট্রেশন জিনিসটা এক কথায় যদি বলা হয় তাহলে কি হচ্ছে, সলিউশন আমরা কি লিখলাম, সলিড প্লাস সলভেন্ট। কনসেন্ট্রেশন জিনিস হচ্ছে amount of solute on liter solution on 1 kg solvent। কনসেন্ট্রেশন জিনিসটা কিছু নয়, এই হচ্ছে একটা মাত্র রেশিও। কার রেশিও? সলিউট আর সলভেন্টের রেশিও। আর প্রেসার একটা ক্ষেত্রে শুধুমাত্র সলিউট আর সলভেন্টের রেশিও, আর বাকি ক্ষেত্রে সলিউট আর সলিউশনের রেশিও। তাহলে কনসেন্ট্রেশন কি? কনসেন্ট্রেশন হচ্ছে 1 লিটার পার লিটারে কত পরিমাণ সলিউট আমার ডিজলভ আছে সেটার পরিমাণ, পার লিটারে কতটা পরিমাণ আমার সলিউট ডিজলভ আছে সেটার পরিমাণ হচ্ছে আমার কনসেন্ট্রেশন। অথবা পার কেজিতে কতটা পরিমাণ সলিউট ডিজলভ আছে সেটার অনুপাতটা হলো আমাদের কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশন মিন্স আমি শুধু মাত্রার মধ্যে এইটুকু রাখবো, এটা একটা রেশিও। কার রেশিও? সলিউশন অথবা সলিউট আর সলভেন্টের রেশিও। শুধু এইটুকু মাত্রার মধ্যে আমরা রেখে দেবো, বাকি এইখান থেকে বাকি সমস্ত নরমালিটি ফর্মালিটি সব কিছু তৈরি করবো। আমরা গতানুগতিক ওয়েতে সংজ্ঞা মুখস্থ করবো না। ক্লিয়ার হয়েছে? এরপর আমাদের যে কোশ্চেনটা এইচএসসি এর জন্য সবার জন্য খুব প্রিয়, সেটা হচ্ছে এই কনসেন্ট্রেশন টার্ম বহু আছে, এগুলোর মধ্যে কোনগুলো তাপমাত্রার উপর ডিপেন্ড করছে, টেম্পারেচার ডিপেন্ডেন্ট, কোনগুলো টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট। আমরা কিছু
কনসেন্ট্রেশন টার্ম পাবো যেগুলো হচ্ছে টেম্পারেচার ডিপেন্ড করবে, আর কিছু পাবো টেম্পারেচার ডিপেন্ড করে না। আর কোশ্চেন এখানে থেকে আসে কোনটা টেম্পারেচার ডিপেন্ড করবে, কোনটা টেম্পারেচার ডিপেন্ড করবে না, সেটা আমরা একটা চার্টে একটা লিখব। টেম্পারেচার ডিপেন্ডেন্ট কনসেন্ট্রেশন টার্ম, টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট কনসেন্ট্রেশন টার্ম বোঝাতে কোনটা কি, সহজ ভাষায় বোঝাতে যেখানে আমরা আয়তন বা ভলিউম পাবো, যেখানে আমরা আয়তন বা ভলিউম পাবো সেই কনসেন্ট্রেশন টার্মটাই আমার কি টেম্পারেচার ডিপেন্ডেন্ট হয়ে যাবে। সেই আয়তনটা আমার সলিউটের হতে পারে, সলভেন্টের হতে পারে, আর সলিউশনের হতে পারে। কোন একটা যদি আমরা ভলিউম পাই, রেশিওতে যদি আমরা ভলিউম পাই, তাহলে সেটা হয়ে যাবে টেম্পারেচার ডিপেন্ডেন্ট। আর যদি ভলিউম না পেয়ে শুধুমাত্র মাসের রেশিও পাই, শুধুমাত্র মাস বা ভরের রেশিও পাই, তাহলে সেটা হয়ে যাবে টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট। টেম্পারেচার ডিপেন্ডেন্টের মধ্যে কোনগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট? একটা হচ্ছে নরমালিটি, দুই নম্বর হচ্ছে মোলারিটি, তিন নম্বর হচ্ছে ফর্মালিটি, চার নম্বর হচ্ছে ভলিউম বাই ভলিউম পার্সেন্টেজ, পাঁচ নম্বর হচ্ছে ওয়েট বাই ভলিউম পার্সেন্টেজ, ছ নম্বর হচ্ছে ppm অর্থাৎ পার্টস পার মিলিয়ন ভলিউম বাই ভলিউম, সাত নম্বর হচ্ছে ppm পার্টস পার মিলিয়ন ওয়েট বাই ভলিউম। টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্টের মধ্যে আমরা ম্যাক্সিমাম জায়গায় শুধু একটাই পাবো, একটাই বলা হয়, সেটা কি হচ্ছে মোলারিটি। যদিও আমরা এর সাথে আরো অনেক কিছু জানবো আজকে। দু নম্বর কি মোল ফ্র্যাকশন, তিন নম্বর হচ্ছে W বাই W পার্সেন্টেজ, চার নম্বর হচ্ছে ppm W বাই W। এটা বাট এইখান থেকে আমাদের যে কোনো এমসিকিউ হিসাবে কোশ্চেন দিতে পারে টেম্পারেচার ডিপেন্ডেন্ট বা টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট এর টার্ম কোনগুলো। আমরা যদি এই চারটাকে যদি মনে রাখতে পারি, তাহলে আমরা চারটাকে সঙ্গে সঙ্গে অ্যানসার করে রাখবো। এবার এইগুলো কি, এইগুলো কাকে বলে, সেইগুলো আমরা আগে আগে জানবো। কিন্তু আমাদের সবকটা জানার দরকার নেই, আমাদের একটা ইম্পর্টেন্ট নয়। আমাদের যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এইটা নরমালিটি, মোলারিটি, ব্যাস এইগুলো জানিয়ে মোটামুটি আমাদের হয়ে যাবে। চারটে জিনিসের উপর আমরা বেশি জোর দেবো, বাকিগুলোর উপর অতটা দেওয়ার দরকার নেই। চলো তাহলে এক করে শুরু করবো। প্রথমে আমরা যাবো নরমালিটি। প্রথমে আমরা যাবো মোলারিটি। এগুলো সব ক্লাস 11 এর ফার্স্ট চ্যাপ্টারে আছে। যদি কারো ভুল লাগে যে ক্লাস 11 এই চ্যাপ্টারে ভিডিওটাকে স্কিপ করে যাবে, অথবা কেউ যদি বুঝতে না পারো সেই ক্লাস 11 চ্যাপ্টারটা আরেকবার ভালো করে রিভিশন করবে, দেখবে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। যেহেতু তোমাদের হয়ে গেছে বলে আমি অনেকটা স্পিডে পড়িয়ে দিয়ে চলে যাচ্ছি। মোলারিটি, মোলারিটি আমরা কি জানি যে সংজ্ঞা, আমরা এখানে সংজ্ঞাটাকে মাথায় রেখে অর্থ করব। মোলারিটি মিন্স আমি শুধু একটা জিনিস মনে রাখবো, এই ইউনিটটাকে মনে রাখবো। মোলারিটি মানে আমি শুধু এই ইউনিটটাকে মনে রাখবো, মোল পার লিটার। মোলারিটি মিন্স হচ্ছে মোল পার লিটার। মোলারিটি কি একটা কনসেন্ট্রেশন টার্ম, মোলারিটি একটা কনসেন্ট্রেশন টার্ম। কনসেন্ট্রেশন টার্ম মানে কি আমি জানি, কনসেন্ট্রেশন টার্ম আমি মানে জানি একটা রেশিও, কার রেশিও না সলিউট আর সলিউশনের। সলভেন্ট নয়, সলভেন্ট একটা মাত্র স্পেশাল কেস, যেটা হচ্ছে
আমি পরে বলে দিচ্ছি। শুধু ওইটা যখন আমি ওইটাকে বলবো শুধু তখনই আমরা সলভেন্টের কথা উল্লেখ করবো, সেটা হচ্ছে মূলাদিটির ক্ষেত্রে। বাকি সব সলিউশন নিয়ে আমরা কাজ করবো। তাহলে এটা কি হচ্ছে একটা রেশিও বা সলিউট এবং সলিউশনের রেশিও। তাহলে এইখানে যে মোলারিটি অর্থাৎ মোল পার লিটার, মোলটা কার মোল? সলিউটের মোল। নাম্বার অফ মোল অফ সলিউট বাই 1 লিটার অফ সলভেন্ট। অর্থাৎ 1 লিটার সলভেন্টে যত মোল সলিউট অ্যাড থাকবে সেটাকে আমি তার বলবো মোলারিটি। মোলারিটি মিন্স মোল পার লিটার। মোলারিটি মিন্স এই মাথা মধ্যে আছে মোল পার লিটার। মোল মানে কার মোল? সলিডের মোল। সেটা কোথায় বিকল্প আছে? সলিউশনের মধ্যে বিকল্প আছে। এটা হলো আমার মোলারিটি। সঙ্গে সাথে কি 1 লিটার সলভেন্টে যত মোল সলিউট অ্যাড আছে সেটাকে বলা হয় তার মোলারিটি। তাহলে একে যেটা আমরা m দ্বারা ডিনোট করি, m ইকুয়াল টু হলো m বাই v। এটা হচ্ছে মোলারিটির ম্যাথমেটিক্যাল ফর্মুলা। বাট আমরা বলছি এইটা আমি কি করে বার করব বা এইটা আমি নির্ণয় করব কি করে? আমি তো ভুলে গেছি। তাহলে m ইকুয়াল টু আমরা কি জানি? নাম্বার অফ মোল ইকুয়াল টু আমরা কি জানি? একটা ফর্মুলা কি, গিভেন মাস বাই মোলার মাস। এটা একটা রেশিও, গিভেন মাস বাই মোলার মাস। এই দুটো রেশিও করলে আমরা কি পাবো? তার নাম্বার মোল পাবো। যেমন বলেছে ধরলাম 44 গ্রাম CO2, 44 গ্রাম CO2 এর নাম্বার অফ মোল কত? আমি কি 44 গ্রাম, আমাকে দিয়ে 44 গ্রাম, তাহলে গিভেন মাসে আমি কত লিখবো? 44 গ্রাম। এবার মোলার মাস, CO2 মোলার মাস কত? CO2 মোলার মাস MCO2। কার্বন কত আছে? একটা, অর্থাৎ 12। অক্সিজেন কত আছে? দুটো, 16 দুগুণে 32। তাহলে টোটাল কত হচ্ছে? 44 গ্রাম পার মোল। তাহলে গিভেন মাস মোলার মাস কত হচ্ছে? 44 গ্রাম পার মোল। কার্বন কত হচ্ছে? 1 মোল। তাহলে 1 মোল যদি 1 লিটার মধ্যে থাকে তাহলে আমি এটাকে কি বলবো? 1 মোলার। ক্লিয়ার হলো? আমরা সাধারণত করতে পারবো না, শুধুমাত্র মোল পার লিটার এই দুটো কথা মনে রাখবো। এবার এইটাকে ফর্মুলাটাকে আরো যদি ভেঙে দেখি তাহলে গিভেন মাসকে আমি যদি m লিখি বা w বাই n0 যদি আমি লিখি, এইটা যদি আমরা এখানে পুট করি তাহলে কি হচ্ছে? w বাই n0 ইনটু v। তাহলে m ইকুয়াল টু হচ্ছে এইটা আমাদের ম্যাথমেটিক্স করতে গেলে লাগবে। যখন নিউমেরিক্যাল করতে যাবো তখন এই জিনিসটা আমাদের লাগবে। ক্লিয়ার হয়েছে? যেখানে ভিটা হচ্ছে প্রথমে 1 লিটার, ভি কে 1 লিটার হিসেবে আমরা মান করেছি। চলো এখানে একটা ম্যাথ যদি আমরা করতে পারি তাহলে জিনিসটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। আমাদের কোশ্চেন দিয়েছে 50 ml সলিউশনের মধ্যে, 50 ml সলিউশন। কার সলিউশন? না NaOH এর সলিউশন। সলিউশন অফ NaOH। NaOH এর পরিমাণ হচ্ছে কত? NaOH আছে তোমরা জানো 40 গ্রাম, 40 গ্রাম আছে। তাহলে 50 ml সলিউশনের মধ্যে 40 গ্রাম NaOH আছে। আমাকে বলেছে এর মোলারিটি বার করো, এর কত? আমাকে বলেছে 50 ml সলিউশনের মধ্যে 40 গ্রাম NaOH আছে, তাহলে এর মোলারিটি, সলিউশনের মোলারিটি কত হবে? আমি কি করব? মনে মধ্যে কি m ইকুয়াল টু কি জানি? নাম্বার অফ মোল পার লিটার, নাম্বার অফ মোল n বাই v।
1 লিটারের মধ্যে আমাকে আনতে হবে 1 লিটারের মধ্যে। তাহলে সর্বপ্রথম আমাকে জিনিসটা মোলটা বার করতে হবে। মোল জন্য কি বার করবো? একটু জানলাম গিভেন মাস কত হচ্ছে 40 গ্রাম। এনওএইচ এর পরিমাণ কত? এনওএইচ এর মোলার মাস কত? বন্ধুরা মোলার মাস এর হচ্ছে 23 প্লাস হাইড্রোজেন 1 প্লাস অক্সিজেন 16 কত 50। কার্বনের কত হচ্ছে 4/5 মোল। ঠিক আছে, তাহলে আমি এখানে মোল কত পেলাম? 4/5 মোল। কত লিটার কত এমএল? আয়তন কত? 50 এমএল। কিন্তু এটাকে আমাকে কত বার করতে হবে? 1 লিটারের মধ্যে বার করতে হবে, তবেই আমি মোলারিটি পাবো। তাহলে 50 এমএল এর মধ্যে আছে 4/5 মোল। 1 এমএল এর মধ্যে কত আছে? 4/5 ইনটু 50। আর 1000 ml এর মধ্যে কত আছে? আমি এখানে বলেছি মুছে দিচ্ছি না। 4/5 ইনটু 50 ইনটু 1000। কারণ হয়ে যাচ্ছে 25 400 25 400 তো 60 মোলার। বুঝতে পেরেছো? আশা করছি অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। কি আমাকে কি বার করতে বলেছে? মোলারিটি বার করতে বলেছে কার? না 40 গ্রাম এনওএইচ সলিউশন। সলিউশনে কত? এটার সলিউশনের পরিমাণ কত দিয়েছে? 50 ml। তাহলে আমাকে কি করতে হবে? প্রথমে মোল বার করতে হবে কত মোল আছে। আমি মোলটা কি বার করলাম? মোল মানে হচ্ছে গিভেন মাস বাই মোলার মাস। ওখান থেকে মোলের পরিমাণ বার করে আমি কি করলাম? 1000 ml এর মধ্যে কত মোল আছে সেটা বার করলাম। তো কত মোলার হলো? 16 মোলার। ক্লিয়ার হয়েছে? আস্তে আস্তে অঙ্ক করলে এগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। চলো এরপর সেকেন্ড যেমন নরমালিটি। যাকে আমরা এন দ্বারা ডিনোট করি। এটা কি কনফ্লেকশন টার্ম মানে দুটো রেশিও। কার রেশিও? সলিউট আর সলিউশনের রেশিও। তাহলে আমি প্রথমে একটা দাগ দিলাম, উপরে সলিউটের পরিমাণ, নিচে সলিউশনের পরিমাণ। সলিউশন কত হবে? 1 লিটার। 1 লিটার সলিউশন। আর উপরে কি হবে? মোলারিটি যখন হয়েছে তখন মোল ছিল। নরমালিটি যখন হবে তখন গ্রাম ইকুইভ্যালেন্ট। নাম্বার অফ গ্রাম ইকিউভি। তাহলে এর যদি আমি ইউনিটটা মনে রাখি তাহলে এটা আমার কাজ হয়ে যাবে। কি? গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটার। গ্রাম ইকিউভি পার লিটার। গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটার। নরমালি আমি কি মনে রাখবো? গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটার। অর্থাৎ যত গ্রাম ইকুইভ্যালেন্ট পরিমাণ সলিউট আমার 1 লিটার সলিউশনের মধ্যে বিভল থাকবে, সলিউশন 1 লিটার সলিউশনের মধ্যে বিভল থাকবে, তাকে আমি কি বলবো? নরমালিটি। এবার অনেক কোশ্চেন করবে, স্যার গ্রাম ইকুইভ্যালেন্ট জিনিসটা কি? চলো গ্রাম ইকুইভ্যালেন্ট জিনিসটা দেখি একবার। ইকিউভি তাহলে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট। মোল যেমন বার করলাম, গ্রাম ইকুইভ্যালেন্ট আমরা ঠিক সেইভাবেই বার করব। মোলে দেখলাম গিভেন মাস বাই মোলার মাস। এখানে আমরা কি করব? লিখব গিভেন মাস বাই গ্রাম ইকুইভ্যালেন্ট মাস।
এখানে এম ই কিউ ভি লিখলাম ইকুয়াল মাস। এবার বলছে স্যার গ্রাম ইকুয়াল মাস কি, সেটাও দেবো। দেখি গ্রাম ইকুইভ্যালেন্ট আমরা মেইনলি বার করি কার্বন অ্যাসিড বেস আর সল্টের ক্ষেত্রে বার করি, মেইনলি কার্বনের জন্য অ্যাসিড বেস আর সল্টের জন্য। গ্রাম ইকুইভ্যালেন্ট আর কিছু নয়, গ্রাম ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু মোলার মাস বাই জেড ফ্যাক্টর। আমি যেভাবে করেছি যেভাবে আমি জানি যেভাবে যেটা তৈরি করেছি সেটা হচ্ছে এই এখানে যেটা আছে এখানে জেড ফ্যাক্টর বলি, তাহলে মোলার মাস বাই জেড ফ্যাক্টর। জেড ফ্যাক্টরটা কি? জেড ফ্যাক্টর নাথিং বাট যদি অ্যাসিড হয় তাহলে নাম্বার অফ H প্লাস, একটা অ্যাসিড যতগুলো H প্লাস আমাকে দেবে সেটা হচ্ছে তার জেড ফ্যাক্টর। যদি বেস হয় তাহলে সে যতগুলো OH মাইনাস আমাকে দেবে সেটা তার জেড ফ্যাক্টর। যদি সল্ট হয় তাহলে আমি মনে করব শুধু এইটুকু রাখতে নাম্বার অফ ক্যাটায়ন, অ্যানায়নটা যাওয়ার দরকার নেই, নাম্বার অফ ক্যাটায়ন। অর্থাৎ অ্যাসিড আমাকে যতগুলো H প্লাস দেবে সেটা হচ্ছে তার জেড ফ্যাক্টর, বেস আমাকে যতগুলো OH মাইনাস দেবে সেটা তার জেড ফ্যাক্টর, সল্ট আমাকে যতগুলো ক্যাটায়ন দেবে সেটা তার জেড ফ্যাক্টর। যদি আমি NaCl যদি দেখি, NaCl একটা সল্ট আমাকে কি দেবে? একটা Na প্লাস দেবে, তাহলে এর জেড ফ্যাক্টর কি হচ্ছে? এর গ্রাম ইকুইভ্যালেন্ট মাস কত হবে? গ্রাম ইকুইভ্যালেন্ট মাস হবে এর মোলার মাস M NaCl বাই কটা দিয়েছে আমাকে? মাত্র একটা। H2SO4 আমাকে কটা অ্যাসিড দেয়? কটা H প্লাস দেয়? দুটো। তাহলে এই গ্রাম ইকুইভ্যালেন্ট কত হবে? M EQB এর মোলার মাস M0 বাই 2। ক্লিয়ার হয়েছে? তাহলে গ্রাম ইকুইভ্যালেন্ট মাস মানে হচ্ছে কি, আমি এখানে আরেকটা লিখতে পারি, এর মাসকে আমি এখানে লিখলাম, এটা কি মোলার মাস M0 বাই জেড ফ্যাক্টর। ক্লিয়ার হলো? The number of গ্রাম ইকুইভ্যালেন্ট মানে given mass by molar mass, গ্রাম ইকুইভ্যালেন্ট মাস। গ্রাম ইকুইভ্যালেন্ট মাস আমি ব্যবহার করছি তার মলিকুলার মাস বাই তার জেড ফ্যাক্টর দিয়ে ভাগ করছি। তাহলে এইটা যদি আমি পাই তাহলে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট আমি বার করতে পারবো। নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট আমি রিঅ্যাকটিভ কন্ডিশন মধ্যে কত পরিমাণ গ্লিসারিন বার করতে পারি তাহলে সেটাই হয়ে গেল আমার নরমালিটি। ক্লিয়ার হয়েছে? তাহলে আমি এখান থেকে একটা জিনিস M by M0 into J number of গ্রাম ইকুইভ্যালেন্ট। এটা একটু 100% লিখে দেব, একটু পরে এটা আমরা প্রিন্সিপাল রিলেশন তৈরি করব। ক্লিয়ার হয়েছে? তাহলে আমার একটা নরমাল জিনিসটা ক্লিয়ার হয়েছে। নরমালি কি হচ্ছে? নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট মাস কোথায় না 1 লিটার যদি বিকল থাকে, 1 লিটার মধ্যে যদি বিকল থাকে তাহলে আমি নরমালি বার করতে পারবো। নরমালি এরপরের জন্য আমরা কি মনে রাখবো? শুধুমাত্র সংখ্যাটা মনে রাখবো, গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটার। এই পর্যন্ত সবাই ক্লিয়ার হয়েছে? একটা অঙ্ক করি জিনিসটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। ধরুন একটা অঙ্ক দিয়েছে 49 গ্রাম
H2SO4 ডিজলভ আছে 100 ml সলিউশনের মধ্যে। এই নরমালিটি কত হবে? এই নিকটে কত? তাহলে চলো নরমালিটি আমি মাথা করে দিয়ে আসবো। গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটার, গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটার, গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটার। এই নিকটে হচ্ছে গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটার। গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটার মানে এর ওই যে গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটার এর কত? আমার সলিউশন বটল কত দিয়েছে? 50 ml। নাম্বারটা আমাদের জানে, কত ভাগ করতে হবে। তো নাম্বার শর্ট করে লিখছি। given mass কত? 49 গ্রাম বাই তার গ্রাম ইকুইভ্যালেন্ট মাস। এই শেষের গ্রাম ইকুইভ্যালেন্ট মাস একটু আগে আমরা বার করেছি, কারণ এখানে বার করিনি। এই শেষের এ হচ্ছে 98 গ্রাম পার লিটার বাই 2 তো হচ্ছে 49। তাহলে আমি এখানে কি করলাম? 49 অর্থাৎ নাম্বার লিটার 1। তাহলে কত নাম্বার হয়েছে? কত গ্রাম ইকুইভ্যালেন্ট মানে ডিভলভ আছে? 1 গ্রাম ইকুইভ্যালেন্ট ডিভলভ আছে। কতর মধ্যে ডিভলভ আছে? কতর মধ্যে ডিভলভ আছে? 100 ml সলিউশনের মধ্যে। আমাদের যেটা কোটাই নেই কততে কনভার্ট করতে হবে? 1000 ml সলিউশনের মধ্যে। ওই কি নিয়মের অঙ্ক? 100 ml এর মধ্যে আছে 100 ml এর মধ্যে আছে 1 এর মধ্যে কত আছে? 1 এর 100। 1000 এর মধ্যে কত আছে? 1/100 ইনটু 1000। তাহলে আমি এখানে শর্ট করে ছোট করে যদি এইভাবে লিখে রেখে দিই 1 বাই এটা 10। সুতরাং কত নরমাল কত হচ্ছে? 10 নরমাল। ক্লিয়ার হয়েছে? এবার এই অঙ্কটায় আমি কি বার করব? মোলারিটি বার করব। আগে তোমরা লিখে বার করার চেষ্টা করো। কত মোলারিটি দেখো দিয়ে আমার সাথে দেখি। এটা তৈরি করো, আমার সাথে মেলাবার চেষ্টা করবে। আমি কত পেয়েছি? 10 নরমাল। মোলারিটি মিন্স মোল পার লিটার। আমাকে কি বার করতে হবে? মোল বার করতে হবে আর লিটার বার করতে হবে। 1 লিটার মধ্যে কত মোলারিটি বার আছে সেটা বার করতে হবে, মোল পার লিটার। তাহলে আমি প্রথম কি পারবো? মোল নাম্বার অফ মোল ইকুয়াল টু গিভেন মাস কত? 49 গ্রাম বাই মোলার মাস কত? 98 গ্রাম পার মোল। কত হচ্ছে? হাফ মোল। তাহলে কত ছিল? 100 ml এর মধ্যে 100 ml এর মধ্যে দ্বিগুণ কত ছিল? হাফ মোল। ওই কি নিয়মে 1 ml 100 ml। তাহলে 100 ml এর মধ্যে 1000 ml এর মধ্যে কত হবে? হাফ। তাহলে কাটার জন্য 5 মোলার। ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে নরমালিটি কত পেলাম? 10 নরমাল। মোলারিটি কত পেলাম? 5 মোলার। হয়েছে? দেখো মেয়েরা করেছি না? এবার আমরা কি করবো? এই দুটোর মধ্যে একটা রিলেশন তৈরি করবো। মোলারিটি আর নরমালিটির মধ্যে কি রিলেশন আছে এবং এই রিলেশন দিয়ে আমাদের অনেক সময় কেমিস্ট্রি সলভ করতে হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে নরমালিটি মিন্স আমি কি পেলাম?
পার লিটার, গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটার ইউজ হচ্ছে গিভেন মাস। গিভেন মাসকে আমি যদি ডব্লিউ দিয়ে ডিনোট করি, ডব্লিউ বাই এম ই কিউ ভি ইনটু আয়তন লিটার। এটা পেয়েছি। মোলারিটিতে কি পেয়েছি? m ইকুয়াল টু পেয়েছি মোল পার লিটার। মোল মানে গিভেন মাস বাই মোলার মাস। গিভেন মাস w মোলার মাস m0 ইনটু ভলিউম। বাট এইখান থেকে w বাই v ইনটু 1 বাই m0। এখানে দেখো w by v into m0, তাহলে w by v into m0 এটাকে আমি কি m into m0 লিখতে পারি। এটা সমান অর্থাৎ w by v সমান আমি এটা বসিয়ে দিই w by v m into m0 by m eqv। এবার দেখো আমরা যখন নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট যখন বার করেছিলাম, গ্রাম ইকুইভ্যালেন্ট মিন্স হচ্ছে সরি জেড ফ্যাক্টর যখন বার করলাম, জেড ফ্যাক্টরটা যখন বার করলাম সেটা কি মোলার মাস বাই মোলার মাস বাই গ্রাম ইকুইভ্যালেন্ট মাস, অর্থাৎ m0 বাই m eqv। এখানে দেখো m0 বাই m eqv পেয়েছি, অর্থাৎ কি পেলাম m into z। ক্লিয়ার হয়েছে? তা নরমালিটি হচ্ছে মোলারিটি তার সাথে জেড ফ্যাক্টরটা গুণ করে আমরা পেয়ে যাব নরমালিটি আর মোলারিটি। নরমালিটি মোলারিটি জেড ফ্যাক্টর কি একটা জেড ফ্যাক্টর এখানে কাজ করছে, অর্থাৎ যাদের ক্ষেত্রে জেড ফ্যাক্টর 1, জেড ফ্যাক্টর z ইকুয়াল টু 1, তাদের ক্ষেত্রে নরমালিটি ইকুয়াল টু মোলারিটি। এর আগে আমরা দেখো H2SO4 কি হয়েছিল? আমরা নরমাল কত পেয়েছিলাম? নরমাল কত পেয়েছিলাম? 10 নরমাল পেয়েছিলাম। মোলারিটি কত করে পেলাম? 5 নরমাল, 5 মোলার, সরি 5 মোলার। তাহলে নরমালিটি মোলারিটির মধ্যে দেখো m কে যদি আমি 2 দিয়ে গুণ করি তবে আমি এটা পেলাম, এটা পেলাম। আর এই দুইটা করতে পেলাম হাইড্রো H2SO4 যত আমাকে H প্লাস দিয়েছে সেটা। তাহলে এইটা দুইটা কি তার আছে জেড ফ্যাক্টরটা। এখানে দেখো সেই রিলেশনটা আমরা বার করছি, নরমালিটি হচ্ছে মোলারিটি ইনটু জেড ফ্যাক্টর। ক্লিয়ার হয়েছে? আজকে আমাদের এই পর্যন্তই। আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটাই উপকারে আসবে। যদি কারো বোঝার প্রবলেম হয় নিচে কমেন্ট করবে, আশা করি আমি সলভ করার চেষ্টা করব। তার মধ্যে লকডাউনের এই টাইমটাকে যদি অবশ্যই না করে ঘরে বসে যতটা পারো প্রিপারেশন নেওয়ার চেষ্টা করো, হতাশ হবে না, নিজেকে প্রিপেয়ার তৈরি করো। প্রিপারেশনের ফল একদিন